অতিরিক্ত সারচার্জ ও নীতি সহায়তার অভাবে ঝুঁকিতে দেশের বেসামরিক বিমান খাত। ২৮ বছরে বন্ধ ১৩টি এয়ারলাইন্স। কৃষিতে ভর্তুকি চালিয়ে যেতে চায় সরকার। প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসবে মন্তব্য ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর। মেট্রো রেলের ৫ স্টেশনে নিয়মিত থাকছে কারিগরি কর্মী। সমস্যার সমাধান মিলবে সহজেই, কমবে যাত্রী ভোগান্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যাত্রী চাহিদা থাকার পরও ঘুরে দাঁড়াতে পারছে না বেসামরিক বিমান খাত। ২৮ বছরে দেশে বন্ধ হয়েছে ১৩টি এয়ারলাইন্স। সাময়িকভাবে বন্ধ আছে নভোএয়ারের ফ্লাইট। জ্বালানির উচ্চ মূল্য, অতিরিক্ত সারচার্জ ও নীতি সহায়তার অভাবে সংকটে এ খাত। বিশ্লেষকরা বলছেন, দেশে এভিয়েশন পলিসি ব্যবসা বান্ধব না হলে বেসরকারি এয়ারলাইন্সের জায়গা দখল করবে বিদেশিগুলো। দেশের পর্যটন খাতের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে চাহিদা বাড়ে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিমান যাত্রার। ১৯৯৭ সাল থেকে দেশের আকাশে প্রথম ডানা মেলে বেসরকারি এয়ারলাইন্স। দীর্ঘ ২৮ বছরের যাত্রায় মসৃণ ছিল না এ পথ চলা। এ সময় এয়ার পারাবত, জিএমজি, ইউনাইটেড এয়ার সহ ১৬টি বেসরকারি বিমান পরিচালিত হলেও নানা জটিলতায় বন্ধ হয়ে গেছে ১৩টি। ১২ বছরের এই পথচলায় লোকসানের ভারে ইতি টানতে যাচ্ছে নভোএয়ারও। এ পরিস্থিতিতে বিনিয়োগকারী না পেলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠানটি। এখানে প্রাইভেট এয়ারলাইন টিকে থাকার মতো পরিবেশ নেই, পলিসি সাপোর্ট নাই, খুবই হাই লেভেল অফ ট্যাক্সেস সবকিছুর মধ্যে। দেশি বিনিয়োগকারী খুঁজছি যদি কেউ করে আর কি, আর নইলে আমরা ওই আমাদের প্লেন গুলো বিক্রি করে দিই, বন্ধ করে। পলিসিগত যেসব সমস্যা আছে, আমাদের যেসব চার্জগুলোকে রিডিউস করার সুযোগ আছে, সেই কাজগুলো যেন সরকার আমাদের পাশে থেকে করে দেন। এবং আমরা আসলে বলবো যে বিদেশি এয়ারলাইন্সের সাথে একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হিসেবে আমরা যেন আসলে সেই জায়গাটা অবস্থান নিতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির উচ্চমূল্য, সময় উপযোগী নীতিমালা না থাকা, আমদানি যন্ত্রাংশে বাড়তি করসহ নানা কারণে বেসরকারি বিমানের ব্যবসায় টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাশাপাশি অতিরিক্ত সারচার্জে দেনার চাপে অনেক এয়ারলাইন্স দেউলিয়া হচ্ছে। স্ট্রাকচারও কিন্তু ভেরি হাই, তাদের স্পেয়ার পার্টস আনার ব্যাপারে যে ধরনের অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, ভ্যাট আছে, এই জিনিসগুলো কিন্তু এয়ারলাইন্স গুলোকে আস্তে আস্তে পঙ্গু করে দিচ্ছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে জানান বেবিচক চেয়ারম্যান। আমরা চাই যে জেনারেল এভিয়েশনটাকে আরও ফ্লাওয়ারিশ করুক, আরও বাড়ুক। কমলে তো আমার বেনিফিট নেই, সো বাড়ুক। সেই জন্য আমরা রেগুলেশনগুলো এইভাবে জনবান্ধব করি বা এয়ারলাইন্স বান্ধব বা এগুলো করি। বিশ্লেষকরা বলছেন, সরকারি নীতি সহায়তার অভাবে টিকতে না পারলে বিদেশি এয়ারলাইন্সের হাতে চলে যাবে এ খাতের ব্যবসা। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। ওয়াহিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, দেশের বেসরকারি এয়ারলাইন্সের তো বেশ চাহিদা রয়েছে এবং দিন দিন এই চাহিদা কিন্তু বাড়ছে, কিন্তু তারপরেও বেসরকারি এয়ারলাইন্সগুলো একে একে বন্ধ হচ্ছে। এর কারণটা কি? না, আমরা যেরকমটি শুনছিলাম রিপোর্টে, সত্যিকার অর্থে আমাদের দেশে এভিয়েশন পলিসি এয়ারলাইন বান্ধব না, এবং এই বান্ধব না হওয়ার কারণেই কিন্তু আমাদের এয়ারলাইন্স গুলো একে একে ঝরে পড়ছে। আমরা যদি অতীতে দেখি যে আমাদের দেশে বেশ কিছু এয়ারলাইন সফলতার সাথে ব্যবসা শুরু করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারেনি। এমনকি আমরা যদি দেখি নভোএয়ার অত্যন্ত সফল একটা এয়ারলাইন ছিল, 12 বছর তারা আকাশে উড়েছে অত্যন্ত সফলতার সাথে, এবং এই 12 বছরে তাদের কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই। এটা একটা অত্যন্ত, আমি মনে করি যে ভালো দিক তাদের, যে কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই। তারা তাদের অন টাইম পারফরমেন্সে তারা বিভিন্ন সময় তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তারা সবসময় তাদের সার্ভিস স্ট্যান্ডার্ডটাকে বজায় রেখেছে। তো এইরকম একটা সার্ভিস স্ট্যান্ডার্ড, অন টাইম পারফরমেন্স এবং অ্যাক্সিডেন্ট রেকর্ড না থাকার পরেও একটা এয়ারলাইন যখন বন্ধ করে দিতে হয়েছে, এটা নিশ্চয়ই আমাদের জন্য কারোর জন্য শুভকর না, এবং এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতি আমি মনে করি। এবং এইটা আমরা যদি দেখি, অতীতে যেসব এয়ারলাইন গুলো কিন্তু বন্ধ হয়েছে, প্রত্যেকেই কিন্তু এই একই কারণেই বন্ধ হয়েছে,
একটা পর্যায়ে যে যখন এয়ারলাইনগুলো আর তখন অর্থনৈতিক চাপ সহ্য করতে পারে না, বিকজ আমাদের দেশে তো একটা বড় ডোমেস্টিক মার্কেট না, আমাদের ডোমেস্টিক মার্কেট অন্তত লিমিটেড, এবং তার মধ্যেই তারা সফলজনকভাবে তারা ব্যবসা পরিচালনা করে আসছে। বাট সেখানে যদি সাপোর্ট না থাকে, পলিসি সাপোর্ট না থাকে, সেখানে যদি ট্যাক্স স্ট্রাকচারে যদি সফলতা না তারা পায়, তার সহযোগিতা না পায়, সরকারের সহায়তা না পায়, সেই ক্ষেত্রে কিন্তু এয়ারলাইন টিকে থাকা অসম্ভব ব্যাপার হয়ে থাকে। প্লাস আমাদের দেশে আমরা জানি যে আমাদের ফুয়েল কস্ট ইজ ভেরি হাই। আমাদের অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে ফুয়েল কিন্তু দেশীয় এয়ারলাইন গুলোকে অনেক বেশি দামে কিনতে হয়। আমাদের এখানে কস্ট অফ ফান্ড, কেননা একটা এয়ারলাইন তো সাধারণত নিজের পকেটে পয়সা খরচ করে কেউ করে না, এখানে আইদার ব্যাংক ফাইন্যান্স অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে টাকা লগ্নি করেই কিন্তু একটা এয়ারলাইনকে গড়ে তুলতে হয়। কিন্তু সেই কস্ট অফ ফান্ডটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমাদের অনেক বেশি, এবং এইসব নানা রকম অর্থনৈতিক চাপে পড়ে যখন একটা এয়ারলাইন প্রথমে শুরু করে, তারা একটা হানিমুন পিরিয়ডে থাকে, হানিমুন পিরিয়ডে তারা কোনো রকম হয়তো কাটে ওঠে, কিন্তু একটা পর্যায়ে যে যখন তাদের অর্থনৈতিক চাপগুলো এসে তাদের উপর একসাথে চেপে বসে, তখন তারা আর সেটা সহ্য করতে পারে না, এবং অ্যাজ এ রেজাল্ট আলটিমেটলি তাদেরকে সার্ভিস বন্ধ করে দিতে হয়। আব্দুল আলম, আপনি সরকারি নীতি সহায়তার কথা বলছিলেন, কি ধরনের নীতি সহায়তা দেয়া হলে প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধা হবে? এবং আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, খরচ কমানোর বিষয়ে আসলে কি করা যায়? না, খরচ কমানোর ব্যাপারে তো অনেকগুলো পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখানে যেমন আমাদের একটু আগে আমাদের মফিজুর রহমান সাহেবের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে ট্যাক্স স্ট্রাকচার ইজ ভেরি হাই, অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে ট্যাক্স অনেক বেশি। আমাদের এখানে সারচার্জ, সিভিল এভিয়েশন সারচার্জ ইজ 76% সারচার্জ নেওয়া হয়, সিভিল এভিয়েশনের কাছে চার্জ করছে আমার এয়ারলাইন গুলোকে। হ্যাঁ, তারপরে ট্যাক্স, ভ্যাট, অন্যান্য যেসব ডিউটি গুলো আছে সেইগুলো আমাদের এখানে অনেক বেশি। তারপরে আমাদের সিভিল এভিয়েশনের এয়ারোনটিক্যাল চার্জেস, নন এয়ারোনটিক্যাল চার্জেস, এইগুলো ভেরি হাই। তো এইগুলো একটা যৌতিক পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে হবে, এবং এটা যতক্ষণ পর্যন্ত যৌতিক পর্যায়ে না নামানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এয়ারলাইনের জন্য সেটা গ্রহণযোগ্য হবে না, বা সেটা বহন করা এয়ারলাইনের জন্য কষ্টকর হবে। তো কাজেই এই কস্ট গুলো যেসব খাতগুলো, প্লাস আমাদের এই ফুয়েল কস্ট যেটা আছে, ফুয়েল কস্টটাকেও আমাদের দেশীয় এয়ারলাইনের জন্য, আমরা বিদেশি এয়ারলাইনকে এক দামে তেল বিক্রি করে থাকি, দেশীয় এয়ারলাইন গুলো সেটা কিন্তু আরো বেশি দামে বিক্রি করা হচ্ছে। এটা একটা আমি মনে করি আনইভেন প্রতিযোগিতা ফেলা হচ্ছে দেশীয় এয়ারলাইন গুলোকে। তো এই জায়গাগুলোতে যদি আমরা কস্ট কমিয়ে আনতে পারি এবং সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু এয়ারলাইন গুলো অনেকাংশে সাশ্রয় হবে। জানতে চাইবো, আমরা তো এখন দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু প্রায় একচেটিয়া ব্যবসা চালাচ্ছে বলতে গেলে ইউএস বাংলা, এবং এয়ারএসটাও কিন্তু ইউএস বাংলারই একটি অঙ্গ প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আসলে আপনার কাছে জানতে চাইবো, এই একচেটিয়া ব্যবসা আসলে বাজারের জন্য, আমাদের দেশের বাজারের জন্য কতটা ভালো হচ্ছে? অবশ্যই একচেটিয়া ব্যবসা কোনো জায়গায় ভালো না, এটা আমরা কোনো সময় চাই না যে মনোপলি কোনো প্রতিষ্ঠান কোনো মনোপলি করুক। বাট সত্যি কথা বলতে কি, যে যদিও আমরা মনে করছি যে ইউএস বাংলা বা এয়ারএস তারা একচেটিয়া করবে, বাট তাদেরও তো লিমিটেশন আছে। দুটো এয়ারলাইন তারা কতটুকু তারা সার্ভিস দিতে পারবে, তাদের এয়ারক্রাফট তাদের লিমিটেশন আছে, তাদের ম্যান পাওয়ারের লিমিটেশন আছে। সো কাজে তারা ইচ্ছে করলেও কিন্তু সব সার্ভিস তাদেরকে একক এয়ারলাইনের পক্ষে সম্ভব না হবে না। যেটা আজকে নভোএয়ার থাকলে যেটা কম্পিটিশন হতো, তারা দুটো এয়ারলাইন একে অপরকে সাপ্লিমেন্ট করতে পারতো, কমপ্লিমেন্ট করতে পারতো, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, সেটা পাবে না মানুষ। বিভিন্ন সময় মনে করেন আমরা আমাদের কনভিনিয়েন্স অনুযায়ী, প্যাসেঞ্জারদের কনভিনিয়েন্স অনুযায়ী তার সময়কে তারা বেছে নিয়ে ফ্লাইট চুজ করতে। আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, যেহেতু বাজার প্রায় একচেটিয়া অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে খরচ আরো বেশি বেড়ে যাবে? এক্ষেত্রে প্রতিযোগিতা কমে যাওয়ার কারণে বিমান যাত্রার যে খরচটা, সেটা কি অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে আরো বেড়ে যাবে? অবশ্যই সম্ভাবনা আছে, যেহেতু এখন কম্পিটিশন নাই, কাজে মানুষের চাহিদা যখন যদি বেড়ে যায়, চাহিদার সাথে সাথে কিন্তু বিমানের প্লেনের ভাড়াও বেড়ে যাবে। তো এটা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে আমি মনে করি যে এয়ারলাইন গুলো তাদেরকে এখানে মানবিক হওয়ার ব্যাপার হওয়া উচিত, এবং দেশীয় জনগণের স্বার্থের কথা বিবেচনা করে এইটা যাতে একচেটিয়া ভাবে তারা না করে এবং অন্যান্য এয়ারলাইন গুলোর যেভাবে তারা করে থাকে, প্রাইস স্ট্রাকচার যেভাবে হয়ে থাকে সেভাবে হওয়া উচিত। এখানে মনোপলি করার সুযোগ না নয়, আমার মনে হয় দেশের জন্য, জনগণের জন্য মঙ্গল হবে। ওয়াহিদুল আলম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে চায় সরকার। প্রয়োজনে দাতা সংস্থা IMF এর শর্ত না মেনে এ খাতে সুবিধা দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। শনিবার রাজধানীতে কৃষি বাজেট নিয়ে এক সেমিনারে একথা জানান তিনি। বলেন, আগামীতে ভর্তুকির অর্থ গবেষণায় কাজে লাগাতে চায় সরকার। দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত কৃষি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে একমাত্র অবলম্বন এই খাতটি। বর্তমানে দেশের জিডিপিতে যার অবদান প্রায় 12%। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি বলছে, আগামী অর্থবছরের বাজেটে কৃষিতে বরাদ্দ হতে পারে 40,692 কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল 38,259 কোটি টাকা। কৃষি অর্থনীতিবিদ সমিতির সেমিনারে বক্তারা বলেন, কৃষিপণ্য ও এ খাতের যন্ত্রপাতির দাম কমানো গেলে উপকৃত হবেন কৃষকরা। কিন্তু কৃষি পণ্যের দাম যদি কমে আর তার সাথে কৃষি উপকরণের দাম যদি না কমে, তাহলে কৃষক মরে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই কৃষি পণ্যের সার, ডিজেল, বীজ এগুলো পর্যাপ্ত পরিমাণের ভর্তুকি দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, গেল 4 বছরের কৃষিতে 3.2% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। জানান, যে হারে মূল বাজেট বাড়ছে সে হারে কৃষিতে বাজেট বাড়ছে না। তাই বাজেট প্রণয়নকারীদের এই খাতের জন্য পরিকল্পনা নেয়ার তাগিদ তাদের। যেই হারে মোট বাজেট বাড়ছে সেই হারে কৃষি বাজেট বাড়ছে না, এবং আমরা যদি আজকে খাদ্যে স্বয়ম্ভর হতে চাই এবং আগামী 2030 সালের মধ্যে খাদ্য এবং পুষ্টিতে স্বয়ম্ভর হতে চাই, তাহলে এটাকে রিভার্স করতে হবে। এদিকে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলেন, দেশের শিল্পায়নের পাশাপাশি কৃষিতেও গুরুত্ব বাড়াতে হবে। IMF অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসব। মূল বাজেটে কৃষি খাতে বরাদ্দ 10% এবং ভর্তুকিতে 5% করা গেলে এ খাত আগামীতে উঠে দাঁড়াতে পারবে বলে দাবি গবেষকদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈদ্যুতিক গোলযোগের মতন নানা ত্রুটি দ্রুত সারিয়ে মেট্রো রেল চলাচল নির্বিঘ্ন করতে এখন থেকে 5টি স্টেশনে নিয়মিত থাকছেন কারিগরি দলের কর্মীরা। এতদিন শুধু উত্তরার দিয়াবাড়ি ডিপোতেই ছিলেন তারা। এখন থেকে শাহবাগ, কারওয়ান বাজার, শেওড়াপাড়া, পল্লবী ও উত্তরা উত্তর স্টেশনেও দায়িত্ব পালন করছেন। এতে মেট্রো রেলের যে কোনো সমস্যার সমাধান মিলবে সহজেই, ভোগান্তি কমবে যাত্রীদের। মেট্রো রেলের রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করছেন 4 লাখের বেশি যাত্রী। কিন্তু অনেক সময় কারিগরি ত্রুটির জন্য বন্ধ হয়ে যায় ট্রেন, বিপাকে পড়েন যাত্রীরা। এ ধরনের সমস্যা দ্রুত সমাধানে নতুন উদ্যোগ নিল কর্তৃপক্ষ। এতদিন মেরামতের জন্য নিয়োজিত কর্মীরা বসতেন শুধু দিয়াবাড়ির মেট্রো রেল ডিপোতে। ফলে ফার্মগেট, শাহবাগ বা মতিঝিলের মতো দূরের স্টেশনে কোনো সমস্যা হলে উত্তরা থেকে সড়কপথে যানজট ঠেলে কারিগরি দলের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লাগত। গেল বৃহস্পতিবার থেকে ডিপো ছাড়াও আরও 5টি স্টেশনে এই কর্মীদের থাকা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। আমরা যেটা করছি সলিউশন ওয়াইজ দ্যাট আমরা ইন্টারভেল 3-4 স্টেশন পর মেইনটেনেন্স টিমের একটা গ্রুপ রাখতেছি। This is a solution we have done currently. At one stage আমরা চাবো যে এভরি 2টা স্টেশন করে যাতে একটা লোক থাকে, তাহলে কুইক মুভমেন্ট করতে পারবে। এর আগে মেট্রো রেলে নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরা হলেও তা আমলে নেয়নি বিগত সরকার। আগামী দিনে ট্রেন চলাচল স্বাচ্ছন্দ্যময় করতে সঠিক পরিকল্পনা ও জবাবদিহিতার তাগিদ বিশেষজ্ঞদের। সত্যি যদি কোনো সমস্যাও পাওয়া যায় কারো ভেতরে, সে রেসপন্স প্যাটার্নটা ছিল স্লাগিশ, দায় নিতে পারবে না এবং দায় দিতে পারবে না। কেন? পার্মানেন্ট লোক। সো আমাদের পেশাদারিত্বের এখানে ঘাটতি ছিল। যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ব্যক্তিগত স্বার্থে নিয়েছিলেন। মেট্রো রেলে MRT 6 লাইনে মোট স্টেশন 17টি। এর মধ্যে কমলাপুর বাদে বাকি সব স্টেশন চালু রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আপনাদের পরবর্তী সংবাদে।